স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি শাওন হাসান। রমজানে নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট থাকায় দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। খাদ্যে ভেজাল পাওয়া গেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের শাস্তি হবে বলেও হুঁশিয়ার দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোজায় ঢাকার বাজারে প্রতিদিন বিএসটিআইয়ের 4টি ভ্রাম্যমাণ আদালত বাজার তদারকি করবে বলে জানানো হয়েছে। আজ আমরা আলোচনা করব রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ে। আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ক্যাবের মহাসচিব হুমায়ুন কবির এবং বিএসটিআইয়ের সহকারী পরিচালক রিয়াজুল হক। আমি একটু প্রথমে যদি হুমায়ুন কবির আপনার কাছে জানতে চাই, বিশেষ করে দুই মন্ত্রীর দুই ধরনের একজন আশ্বস্ত করেছেন, আরেকজন হুঁশিয়ারি দিয়েছেন, তারপর আপনি কি মনে করেন রোজায় বাজার নিয়ন্ত্রণে থাকবে সরকারের? ধন্যবাদ আপনাকে। সরকার যেটা বলছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না, আজকে কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রীও বলছেন, আর উনি তো হুঁশিয়ারি দিয়েছেন আমির হোসেন আমু। কিন্তু বাজারে ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি আর কি, যে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, অলরেডি ইট ইজ ইন হাই। তো এইটা ওনারা যেটা বলছে, এটা মজুদ অনুযায়ী ওনারা যে কথা বলেন ওনারা তো ঠিকই বলতেছেন না, কিন্তু বাজারে যারা বাজার করতে যান আর কি, আমরা যারা ভোক্তা কনজিউমার্স, আমরা দেখছি যে বাজার মূল্য ইতিমধ্যেই বৃদ্ধি পেয়ে গেছে। সুতরাং এটার জন্য যা দরকার সরকারের পক্ষ থেকে কি রকম বেড়েছে আপনি যদি একটু না, এটা বলতে গেলে চালের কথা যদি আমি বলি আগে, তাহলে মোটা চাল যেটা সাধারণ মানুষ খায়, সাধারণ ভোক্তারা যেটা খায়, রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা, আমরা মতো সাধারণ মানুষ যারা খায়, তাদের 1 কেজি চালের মধ্যে তুলনা করলে গতবার সাথে এসে হতে ইভেন 1 মাস আগের সাথে তুলনা করলেও দেখা গেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত 1 কেজি চালের বৃদ্ধি বেশি। তো এইটা সাধারণ ভোক্তা যারা আগে, তাদের উপর এটা খুব প্রেশার পড়ছে। এবং এটা আমরা বাজারে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে স্যার চালের দাম বেড়ে গেলে স্যার আমরা মানে খুবই কষ্ট হয় আমাদের। না, বিশেষ করে আমি যদি একটু জানতে চাই, আপনার হাওড় এলাকায় ধানের একটু ক্ষতি হয়েছে, তাতে খাদ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে উৎপাদন এবার একটু কম হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা আমদানির প্রক্রিয়া চলছে, তারপরও চালের দাম আসলে এই অজুহাতে কি ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছেন, না আসলে ঘাটতি আছে? না, সব ব্যবসায়ীরা বাড়াচ্ছে। এটা আপনি এখনো প্রচুর মিল মালিক যারা আছে তাদের কাছে প্রচুর চাল আছে, ধান আছে, বাড়ানো নেই। আপনি সুনামগঞ্জ, হবিগঞ্জ আর নেত্রকোনা এইসব এলাকাতে আপনার ঢলের কারণে বা আপনার যেটা হাওরের যে বন্যাটা হয়েছে সেটার কারণে কিছুটা ফসল নষ্ট হয়েছে, কিন্তু সেই ফসল তো এখনো ঘরে আসে নাই। কিন্তু আমরা আবার যদি আপনি চিন্তা করেন, আপনি যশোরের কথা চিন্তা করেন, যশোরে আমরা গতকালকে দেখলাম, তার আগের দিনও দেখছি যে তাদের এখানে প্রচুর বাম্পার ফলন হয়েছে, তাদের এখানে বাম্পার ফলন আছে। সুতরাং এটাকে ব্যালেন্স করা আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যে হঠাৎ করে একটা অতিবৃষ্টি হয়েছে বা আগাম বৃষ্টি হয়েছে, কিংবা ওইখানে আমাদের একটা ঢল নামছে যেটা হাওড় এলাকাতে যেটা হয়েছে, এর জন্য তো দ্রব্যমূল্য আপনার কেজি প্রতি 10 টাকা 12 টাকা বেড়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। এটা শুধুমাত্র অনৈতিক ব্যবসার কারণে, অর্থাৎ মুনাফাখোর, মুনাফা লোভী যে সকল ব্যবসায়ী আছেন তাদের কারণে এটা বৃদ্ধি পেয়েছে বলে আমরা ক্যাবের পক্ষে। আমি একটু যদি বিএসটি আপনার কাছে একটু জানতে চাই, যে উনি দামের বিষয়টা বলছেন, কিন্তু ভেজালের বিষয়টা আসলে এটা তদারকির প্রক্রিয়াটা কি? বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান বিএসটি আসলে কতটুকু কাজ করছে এটা নিয়ে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে। আপনি নিশ্চয়ই জানেন বিএসটিআই পণ্যের গুণগত মান প্রণয়ন এবং বাধ্যতামূলক পণ্যের সার্টিফিকেট প্রদান করে থাকে এবং গুণগত মানের নিশ্চয়তা বিধান করে থাকে। কিন্তু পবিত্র রমজান মাসে শুধু বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যই না, এছাড়াও অসংখ্য পণ্য পবিত্র রমজান মাসে বিক্রি হয়ে থাকে, যেমন ইফতারি সামগ্রী, ফলমূল, এগুলো সবই আমরা জানি। তো এগুলো আসলে তদারকি আপনারা কিভাবে করবেন? এগুলো ভেজাল মিশ্রিত হচ্ছে না? আপনারা জানেন যে বিএসটিআই তো নিয়মিতই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। তবে প্রতি বছরই পবিত্র রমজান মাস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিএসটিআই স্পেশাল প্রোগ্রাম নিয়ে থাকে। এবারও আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় সাংবাদিক সম্মেলন করে বিএসটিআইয়ের কার্যক্রমের যে মন্ত্রী কালকে যেটা বলেছেন আমরা শুনেছি। আমরা জানতে চাচ্ছি বিএসটিআই কি করবে? বিএসটিআই আমরা আশা করছি আগামী প্রথম রমজান থেকেই ঢাকা মহানগরীতে কমপক্ষে 4টি মোবাইল কোর্ট বিএসটিআই এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা আমরা পরিচালিত করব। এছাড়াও র্যাব, এপিবিএন এবং পুলিশ প্রশাসন থেকেও যদি কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সেখানেও আমাদের প্রতিনিধি থাকবে। অর্থাৎ ঢাকাকে আমরা মোটামুটি নিরাপদ খাদ্য যাতে জনগণ পেতে পারে সেই ব্যাপারে মোটামুটি একটা কাজ করবে। আচ্ছা, আমরা আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ে। তো আমি বিএসটি রিয়াজুল হক আপনার কাছে ছিলাম যে আপনারা ঢাকাকে আসলে মুক্ত করছেন, কিন্তু আসলে বেশিরভাগ পণ্যই তো ঢাকার বাইরে থেকে না, আসছে। আমরা শুধু ঢাকা না, এটা তো আমি ঢাকার চিত্রটাকে আপনার সামনে উপস্থাপন করলাম। আমরা প্রতিটি জেলা এবং উপজেলা শহরে বিভাগীয় সফর তো থাকবেই, জেলা এবং উপজেলা শহরেও প্রতিদিন কমপক্ষে এক বা একাধিক মোবাইল টিম আমাদের পরিচালিত হবে। যাতে মানে এই নাকি মোবাইল কোডগুলো কি করবে তারা? মোবাইল কোর্টে দেখবে যে যেমন আমরা হয়তো ভ্রাম্যমাণ ল্যাবরেটরি থাকবে, আমরা ফলমূলে ফরমালিন আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখব, বা খোলা বাসি জায়গায়, যদিও এটা কিন্তু বিএসটিআইয়ের মূল দায়িত্ব না, এটা বিএসটিআই করে থাকে শিল্প মন্ত্রণালয় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে। বিএসটিআইয়ের মূল দায়িত্ব এটা না, জনস্বার্থ বিবেচনা করে বিএসটিআই এই ভোক্তা কার্যক্রমটা অধিদপ্তর আছে, তারা আসলে করার কথা। ভোক্তা অনেক অধিকার ক্ষেত্রে। আছে বা স্যানিটারি ইন্সপেক্টর আছে, কৃষি ধরেন অধিদপ্তর আছে, অন্যান্য আমি যদি প্রতিষ্ঠানও আছে, আপনার কাছে তারাও একটু দেখতে জানতে পারে। চাই যে বিশেষ করে বগুড়া থেকে এক ট্রাক বোঝাই ধরেন শাকসবজি যখন ঢাকার দিকে আসবে, সেটাতে যে ফরমালিন বা কোনো কীটনাশক মিশ্রিত হয়নি, সেটা আমরা জানবো কিভাবে? সেটা কি বিএসটিআই সেটা পরীক্ষা করবে? বিএসটিআই তে যদি মনে করেন কোনো প্রতিষ্ঠানও উদ্যোগ নেয় যে হ্যাঁ আমরা বিএসটিআই থেকে টেস্ট করে দেখবো এটা ফরমালিন আছে কিনা, বিএসটিআই অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে এসি মেথডে অর্থাৎ অ্যানালাইটিক্যাল মেথডে বিএসটিআই আমরা ফরমালিন পরীক্ষা করে থাকি। ফরমালিনের উপস্থিতি যদি বাহির থেকে কোনো পণ্যে ফরমালিন মেশানো হয় তাহলে বিএসটিআই সেটা নিশ্চিত বের করে দিতে পারবে। বিএসটিআই আমরা সাধারণত এখনো ফলমূলকেই বেশি, যে মৌসুমী ফলের উপরে একটু গুরুত্ব দিয়ে আপনার থাকি কি বেশি। ফলমূল, তারপরে এছাড়া রমজানে যে ইফতারের বাজারটা, সেটা ইফতার বাজারটাও আমরা যেহেতু আমাদের যদিও বললাম তো আমি নিজস্ব দায়িত্ব না, তবু ভোক্তা অধিকার, একজন ভোক্তা তো বিএসটি এর প্রতিটি কর্মকর্তা বা মোবাইল কোর্টে যারা থাকে তারা তো শুধু কর্মকর্তা না, তারাও তো নিজেরাও ভোক্তা। সেই অধিকার নিয়েই আমরা মাঠে থাকবো, যাতে নাকি আমরা মানসম্মত পণ্য অর্থাৎ খোলা, নোংরা বা অস্বাস্থ্যকর বাসি খাবার যাতে না বিক্রি করতে পারে সেই বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকবো। সেক্ষেত্রে শাস্তির বিধানগুলো কি রাখবেন আপনারা? শাস্তির বিধানে ভোক্তা অধিকার আইনে যে শাস্তি আছে সেটাই। আর যদি আমাদের কোনো পণ্য হয়, যে আমাদের কম্পালসারি আইটেমের কোনো পণ্য হয়, তাহলে সেক্ষেত্রে থাকবে মিনিমাম 7,000 টাকা জরিমানা, অথবা সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা, অথবা 4 বছরের জেল, অথবা উভয় দণ্ডের বিধান আছে। যদি আমাদের পণ্য হয় এই শাস্তিতেই হবে। আচ্ছা, আইন খুবই ভালো। আপনার কাছে কি মনে হচ্ছে বিএসটিআইর এই উদ্যোগ আসলে কতটুকু শেষ পর্যন্ত? বিএসএর উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ। আমি আজকেও দেখলাম যে তারা 121টা প্রতিষ্ঠানকে তারা নোটিশ করছে যে তাদের পণ্যর মান ঠিক রাখার জন্য আর কি। বিএসটি যদি অ্যাক্টিভ হয় আর কি, তাহলে তো অবশ্যই ভোক্তারা এটার একটা বেনিফিট পাবে। আর বিএসটি কতটুকু অ্যাক্টিভ হবে এটার উপর নির্ভর করেন, কারণ তারাও একটা কথা বলে থাকে, একটা স্লোগান তাদেরও আছে যে আমাদের লুকোবল নাই, যেটা ভোক্তা অধিদপ্তরে তারা বলে যে আমাদের লুকোবল নাই। লুকোবল কিন্তু তারা যেটা আছে সেটাও যদি প্রপারলি ইউজ করে, আমরা তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। তারপর সিটি কর্পোরেশন আছে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে। এটা হলো তারা কিভাবে উদ্যোগটা নেয়, এবং তারা যেটা বলতেছে যে কেউ তাদের কাছে এসে বলবে যে আমার এই শাকসবজির মধ্যে ফরমালিন আছে কিনা, আপনি মুক্ত সার্টিফিকেট দেন, এইটা হইলে তার হবে না, কারণ সে কখনই আসবে না যে হিসাবে। এটা যদি বিএসটি যদি মানে সে নিজেকে ভোক্তা ভাবে, এবং আমাদের রমজান মাস পবিত্র মাস, এই মাসে যদি সে নৈতিকতার দিক থেকে চিন্তা করে, তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তর কি করলো সেটা বিবেচনা না করে যদি বিএসটি সেটা উদ্যোগ নেয়, আমরা বিএসটিকে ধন্যবাদ জানাবো ভোক্তাদের পক্ষ থেকে। আচ্ছা, দামের বিষয়ে একটু যদি আসি, চিনির দাম আসলে টিসিবি বিক্রি করছে, খোলা বাজারে বিক্রি শুরু করেছে 15 তারিখ থেকে, কিন্তু এর মধ্যে চিনির দাম কিন্তু বেড়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে চিনির দাম কম। আন্তর্জাতিক বাজারে চিনির দাম কম, আমাদের বাজারেও চিনির দাম কম থাকার কথা, কারণ চিনিটা আমরা বলবো আর কি একদল কয়েকজন মুষ্টিমেয় কয়েকজনের কাছে এটা একটা সিন্ডিকেট, তারা যদিও স্বীকার করে না, কিন্তু আমরা বলছি তারা একটা সিন্ডিকেট করে বলছে চিনি 2 থেকে 3 জন লোকের হাতে কাছে, তারা এটাকে নিয়ে দে আর প্লেয়িং উইথ দ্য গভর্নমেন্ট, কারণ সরকারের হাতে চিনি কম। আর আপনার ওই যে টিসিবি যে চিনিটা দিচ্ছে আর কি, টিসিবি থেকে এটা অপ্রতুল। আপনি যদি 11টার দিকে স্টার্ট করে তাহলে একটা বাজার আগেই ফুরিয়ে যায়, দেখা যাবে যে আপনার 4-5টা আইটেম দেওয়ার কথা, হয়তো গিয়ে দেখলাম আমরা কিছু ডাল আছে, আর তো ডাল আবার দেখা গেল যে একদিনকে দেখলাম আমরা সয়াবিন তেল নাই, একজন গিয়ে দেখলাম খেজুর নেই, অর্থাৎ পণ্যগুলি ইউনিফর্ম ওয়েতে যে ওইখানে থাকার কথা, আমি যা চাই মানে তারা একটা নির্দিষ্ট পরিমাণ দিছে। আবার বেশি দিলেও তো আবার অনেকে বেশি আমি চাই না, আমি বেশি চাচ্ছি না, ভোক্তারা বেশি চাচ্ছে না, আমি যতটুকু দরকার অতটুকু চাইলেও তো আমি পাচ্ছি না ওখানে। তারা যদি এটা নিশ্চয়তা দিতে পারতো, যে নিশ্চিত করতো যে না আমি যে পরিমাণ তারা বলছে 2 কেজি চিনির দরকার, আমি 1 কেজি 2 কেজি আমার ছোলার দরকার, আমি ওইটুকুই নিতে চাই, কিন্তু আমার কথা হচ্ছে ওইখানে যে ওইটুকু তো আমি পাচ্ছি না এখানে। এবং এই সুযোগটাই ব্যবসায়ীরা নেয়, যারা অসৎ, যারা মুনাফাখোর লুবি, তারা করে কি এর উপরে এই ব্যবসাটা করে। আর তারা দে আর ওয়াচিং এখন টিসিবির মাল যেদিন শেষ হবে তারপর দিন বাড়াতে, এমনিতে ইতিমধ্যে বাজারে কিন্তু মূল্য বৃদ্ধি ঘটছে,
মূল্যবৃদ্ধি করছে এবং বিভিন্ন রকমের আপনারা মোবাইল কোড দেন, আমরা এই দেন সেই দেন, এগুলি থাকার পরেও কিন্তু তারা তাদের মূল্যবৃদ্ধি ঘটাইছে। আচ্ছা, এই বিষয়ে বিএসটিআই কি কোনো ভূমিকা আছে? না, মূল্যের বিষয়ে বিএসটিআই যেমন এটা ভোক্তা পণ্যের অধিকারের গুণগত মানের বিষয়টি, যেমন আমরা বললাম তো আমরা নিজস্ব কার্যক্রমের পাশাপাশি যেমন গতকাল আমরা মানিকগঞ্জে প্রায় 13টি ফল জনসমক্ষে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে আমরা পরীক্ষা করেছি, কোনোটাতে আমরা ফরমালিন পাইনি। গত পরশুদিন আমরা বগুড়াতে রাজশাহী অফিসের মাধ্যমে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির সাহায্যে আমরা ফলমূল পরীক্ষা করেছি। এই যে আমরা অব্যাহত রাখবো এই ফলমূলের মৌসুমে আমরা এই মৌসুমি ফলে যাতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করতে না পারে, বিশেষ করে ফরমালিন, সে ব্যাপারে বিএসটিআই অত্যন্ত সজাগ ভূমিকা পালন করবে। এবং ইফতারটিতে আমি এখানে বললাম আমি একটু বলবো, ওনারা যেটা বলতেছেন যে ফরমালিন, আসলে ফরমালিন কিন্তু একটা কেমিক্যালস না আর কি। বাইরে যে আমরা যেটা আনারসের মধ্যে যেটা মিশে, সেখানে তো ফরমালিন মিশানো হচ্ছে না, আমরা কলাতে তাই না, ওখানে মিশেছে কার্বাইড। শুধুমাত্র যদি আমরা ফরমালিন টেস্ট করার মেশিন নিয়ে ঘুরেন বা জান আপনারা, তাহলে কিন্তু আমরা উপকারটা পাবো না, ভোক্তারা পাবে না। আমি বলি যে আনারসের মধ্যে সরাসরি আমরা কীটনাশক মিশ্রণ হইতেছে, ডাইরেক্ট মিক্স করতেছে। এইটাও আপনাদেরকে বিএসটি অনুরোধ করবো যে আমরা এইটাও বাজারে কোথায় ফলমূল শুধু গেলে আমরা বিদেশি ফল আম জাম কাঁঠাল লিচু এটা হলে হবে না আর কি। সেটা আসলে কতজন মানুষ খায় সেটা তো একটা দেখি আর আমরা আম জাম আছে কেমিক্যালস আছে, যেমন হরমোন জাতীয় একটা কেমিক্যালস, এটাকে পিজিআরও বলে, যেমন প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা যেমন ইথিফন, এটাও একটা কেমিক্যালস। এইগুলাতে আমি দেখলাম এই যুক্তরাজ্যে আচ্ছা, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমরা আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ে, আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ক্যাবের মহাসচিব হুমায়ুন কবির এবং বিএসটিআই এর সহকারী পরিচালক রিয়াজুল হক। রিয়াজুল হক, আপনার কাছে বিরতির আগে যেটা সর্বশেষ জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শুধু ফর্মালডিহাইড বা ফরমালিন নিয়ে কিন্তু আপনারা কাজ করছেন, অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে কতটুকু কাজ করছেন? যেমন আপনি নিশ্চয় অবগত আছেন যে গতকাল যে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় সাংবাদিক সম্মেলন করলেন, ওখানে তিনি সুনির্দিষ্টভাবে একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে বিএসটিআই এর দায়িত্ব থাক বা না থাক, জনস্বার্থে দেশের স্বার্থে তোমাদেরকে এই ফরমালিন ছাড়াও অন্যান্য যে কেমিক্যালগুলো ব্যবহার হয় সেগুলোরও প্রযুক্তি উদ্ভাবন দ্রুত করতে হবে। এবং বিএসটিআই ডিজি মহোদয় ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই ফরমালিনের পাশাপাশি কার্বাইড সহ অন্যান্য যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। আশা রাখি আমরা সেসব যন্ত্রপাতি বা সেসব ইকুইপমেন্টস কি আপনাদের কাছে আছে? সেটাই আমরা এখন গবেষণা করে দেখবো যে কি কি যন্ত্রপাতি আছে, কি যেগুলি আমাদের আছে সেগুলো তো থাকবে। যদি কোনো কিছু আরো সরবরাহ করতে হয় আমাদের বাড়ির থেকে, আমরা ক্রয় করতে হয়, সেটা আমরা করব এবং যত দ্রুত সম্ভব এটা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। কি রকম সময় লাগতে পারে এর জন্য? এটা তো আমি যদিও এখন কেমিক্যাল টেস্টিং শাখায় না, হয়তো আমার ধারণা রমজানের মধ্যেই আমরা শুরু করতে পারবো, এই ফল মৌসুমেই আমরা শুরু করতে পারবো বলে আমরা আশা রাখি। মানে কার্বাইড তারপর অন্যান্য কেমিক্যালের কার্বাইডের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বলি। কার্বাইড হলো এটা যদি ময়েশ্চারের সংস্পর্শে আসে, এটা ইথিলিন নামক অ্যাসিটিলিন নামক একটা গ্যাস তৈরি করে। এই গ্যাসের থেকে হিট হয়ে ফলটাকে পাকায়। এটা কিন্তু জাস্ট একটা প্রভাবকের মতো কাজ করে, এটা অতটা ক্ষতিকর হতো না যদি না এরা ব্যবহার করে হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কার্বাইড, যে কার্বাইডের পাশাপাশি থাকে হলো আর্সেনিক এবং ফসফরাস। এই দুটো যদি খাদ্যের সংস্পর্শে আসে তাহলে সেই দুটো জিনিস মানব স্বাস্থ্যের জন্য একটা হুমকি স্বরূপ, যার ফলে পৃথিবীর অধিকাংশ দেশেই এই কার্বাইড ব্যবহারটা নিষিদ্ধ পর্যায়ে রয়ে গেছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে আসলে, বিশেষ করে আপনার গাছে থাকাকালীন ফল মূল পাকানোর ক্ষেত্রে কিন্তু কার্বাইড ব্যবহার করা হচ্ছে এবং একবারে আমরা বাজারে আসা পর্যন্ত এটা ফল ব্যবহার হইতেছে। এইটা ধরার জন্য ওনাদের তো লিমিটেশন আছে, তবু বিএসটিআইকে ধন্যবাদ দিব যে তারা এই বাজারে আগে ছিল না, তারা বাজারে আসছে। এটা আমাদের জন্য ভোক্তাদের জন্য একটা সুখবর। এই জন্য বিএসটিআইকে আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু এই বিষয় নিয়ে তো কাজ করার কথা ভোক্তা অধিকার অধিদপ্তর যারা কাজটা করে তাদেরও একটা আছে যে তারা কাজ করে না, আমরা সেটা বলছি না, তারাও বাজারে তাদের আছে। আমাদের যখন ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেল পর্যন্ত কিন্তু আমাদের এই কাজগুলি বিস্তৃত হয়েছে এবং আমাদের লোকজন সহযোগিতা করতেছে। এবং আমরা বিভিন্ন জায়গাতে অলরেডি উই হ্যাভ স্টার্টেড গেইন নামে একটা কোম্পানি ইয়ার সাথে অর্গানাইজেশনের সাথে আমরা একটা চুক্তি করছি এই ধরনের ব্যাপার নিয়ে আমরা কাজ, যেমন আমরা টমেটো এবং আমের উপরে নাটুর এবং রাজশাহীতে আমরা কাজ করতেছি এই ব্যাপারটা নিয়ে, যাতে পিওর ফুডটা যাতে দেওয়া যায় আর কি। তো বিএসটিআই যেটা হলো যে
বিএসটি যদি আরো আগে তৎপর হইতো আর কি, গতকালকে মন্ত্রী মহোদয় বলছেন আরো আগে তৎপর হলে কিন্তু আমাদের এই কলা কিন্তু নষ্ট করা যায় না। কলাতে যেটা ইথিফুন ব্যবহার করা এটা নাকি একটা গ্যাস ফর্ম করে, ওই গ্যাসটাতেই পাকানো হয়, পরে এটা উড়ে চলে যায়, এটা ফলের মধ্যে থাকে না। সুতরাং এটা কলা নষ্ট করার কোনো আমাদের প্রয়োজন নেই, আমরা না জানলে তো অনেক সময় এটা করতে যাবো। আর আমরা আনারস বা জাম এগুলির মধ্যেও বাজারে যেমন আমরা কাসকি মাছ বলে যারা বাজারে কোনো মাছে মিশানো হয় না ফরমালিন, আমরা নিজেরা দেখছি সেটা যে কাসকি মাছগুলোকে আমি জিজ্ঞেস করছি তুমি মিশাইছো কেন, স্যার মিশানো হয়েছে, অর্থাৎ পানির মধ্যে একটু দিছি, দেওয়ার পর ওখান থেকে উঠে নিয়ে আসছি, এতে আমার মাছটা স্যার পচে না। আর বিদেশ থেকে যেসব মাছ আসে ফরমালিনের মাত্রা এটা ওনারা ভালো করে বলতে পারেন, অথবা যারা মেশিন চালায়, আমরা তো মেশিন চালাই না। তো এইখানেও কিন্তু এই মাছগুলো বার্মা থেকে যেটা আসে, ইন্ডিয়া থেকে যেটা আসে, এইসব মাছের মধ্যে ফরমালিন ইউজ করা হইতেছে এবং এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি আরেকটা জিনিস যেটা বলছি, রমজান মাস যেহেতু আসছে, পবিত্র রমজান মাসে এই যে ইফতারি, আমি দেখেন বেগুনি থেকে শুরু করে সবকিছুর মধ্যে কিন্তু আপনার একটা রং ধরানো হয়েছে, এবং সেই রংটা আমরা এটা পরীক্ষা করে দেখছি যে 20 বছর পরে হলে আপনার লিভার এটা অ্যাটাক করবে। সুতরাং এই যে রং ব্যবহার করে, শুধু খালি আপনি ফরমালিন নিয়ে কথা বললে তো হবে না, আপনার ওই যে আপনার ছোলা ওই বেসন দিয়া মিশানো হইতেছে, রং করে এটাকে মানে আকর্ষণীয় করা হচ্ছে। এই জিনিসগুলি বিএসটিকে আমি অনুরোধ করবো, তারা যেহেতু ভেজালের কথা বলতেছে এটার মধ্যে তারা এই বিষয়টা নিয়ে আপনারা আসলে কাজ আপনি করবেন কিনা? নিশ্চয়ই অবগত আছেন, মোবাইল কোড যখন পরিচালিত হয় রঙের উপরে কিন্তু বিশেষ করে ইফতারি পণ্যে যে রং মেশানো হয় এটার উপরে খুবই গুরুত্ব আরোপ করা হয়। যদি রং পাওয়া হয় এই ক্ষেত্রে শাস্তির পরিমাণটা একটু কঠোরই হয়ে থাকে, এবারও হবে ইনশাল্লাহ। যদি আমি আপনাদের মাধ্যমে ওই ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আপনারা মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় এরকম কোন রং ব্যবহার করবেন না, তাহলে আমরা তো রং চাই না, আমি রং চাই না, তো আমি রং ইফতারি ছাড়া সবচেয়ে বড় খাবো না। বাজারটাই কিন্তু আসলে চক বাজার, জি। সেদিকে কি আপনাদের কেমন? হ্যাঁ, চকবাজার না, আমরা আজকে একটা প্রোগ্রাম আমরা ফাইনাল করলাম, সাপোর্ট করেছি। আমরা ঢাকার প্রায় সবগুলা থানাকে নিয়ে আমরা 8টি অঞ্চলে ভাগ করছি। যেমন আজকে যদি প্রতিদিন আমরা 4টি অঞ্চলে অভিযান চালাবো, যেমন আজকে এই 4টি অঞ্চল চালালাম, কালকে আবার আরেকটা অন্য 4টি অঞ্চলে আমরা সেগুলো চালাবো। কি ঘোষণা দিয়ে? না, আমরা ঘোষণা দিব না, এটা আমরা নিজেরা প্রোগ্রাম করছি, মানুষ তো আর জানবে না আমরা কোন থানায় যাব সেটা তো জানবে না, না। ওইটাও বললেন না আমরা ভাই, আমি অনুরোধ করবো যে তাৎক্ষণিকভাবে আমাদের আমরা আজকে এখানে গেলে ওইখানে যাবো, তাহলে আগামী কাল মিশাবো। সুতরাং আপনারা না। এভরিডে যাবেন, এটাই কথা। আমরা দুটো অঞ্চলে ভাগ করেছি, আমরা একটা everyday হচ্ছে আমাদের যাবেন। তো 4টা মোবাইল কোড 4টা থাকবে, হয়তো দেখা গেল পরপর 2 দিনই আমরা চকবাজারে গেছি বা 3 দিন চকবাজার গেছি, ওরা তো মনে করবে আজকে আসছে কালকে হয়তো আসে নাই, এরকম না, কালকে হতে পারে। যেতে হবে, কালকে। আমরা যে কোনো দিনই যেতে পারি 8টা অঞ্চলে, right. আমরা একসাথে 4টা অঞ্চলে করতে পারবো। হয়তো এরকম হইতে পারে 8টা অঞ্চলেই আমরা কভার দিয়ে দিছি, ওই এটা হাফ বেলা করলাম, ওইটাই হাফ বেলা করলাম, সেভাবেও আমরা শেষ করে দিতে পারবো। তবে আমাদের অভিযান চলবে, কঠোরভাবেই চলবে। সেক্ষেত্রে আপনার মনে হয় কি যে মানে আসলে ভেজাল মানে এমনি কি মানুষের মধ্যে কি সচেতনতা না, আমরা এটা তো বেশি তৈরি করছি? অবশ্যই না, সচেতনতা মানুষের আগে যেরকম ছিল এরকম না, একটু বেড়েছে কিন্তু। একটু সচেতনতা বৃদ্ধি হয়ে পাইছে মানুষের, মানুষ কিছুটা ভয়ও করে। আর ডাক্তারের কাছে গেলে যে অবস্থাটা, যে হ্যাসনাসটা হইতে হয়, এইসব কারণেও মানুষ কিন্তু কিছুটা নিজেকে সচেতন তৈরি করছে। তো এইটা যেটা হলো যে আগের থেকে এটা বৃদ্ধি পেয়েছে, তো আমরা চাচ্ছি সেটা ভোক্তা অধিদপ্তর, তারপর যেমন সিটি কর্পোরেশন ওই কাজটা করতে পারে। সিটি কর্পোরেশনে শুধু খালি ট্যাক্স হোল্ডিং আদায় করার মানে জন্য তো না। সেক্ষেত্রে আসলে সরকারি সংস্থাগুলোর মধ্যে একটা সমন্বয় দরকার, দরকার এবং আপনাদের সমন্বয় হলে ভালো সিটি হতো, তবে কর্পোরেশন, তারপরেও ভোক্তা অধিদপ্তর সমন্বয় তো অবশ্যই করা জরুরি। উচিত, জরুরি তারপরেও যদি আমরা যেখানেই আছি না কেন, যদি আমাদের নৈতিকতা নিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব এবং বিশেষ করে দেশের মানুষের প্রতি মমত্ববোধ দেখিয়ে যদি আমরা আমাদের উপর অর্পিত মানে আপনার দায়িত্ব শেষ পালন কথাটা করি, হচ্ছে যে তাহলে নৈতিকতা। অবশ্যই ভেজাল নিরূপণ মানে হবে। নৈতিকতার বিষয়টা বলছেন, আসলে ব্যবসার ক্ষেত্রে কত সেটা নৈতিকতাটা কতটা পালন করা হবে সেটা আসলে দেখা না, আমি বিষয়। আপনাদের ব্যবসায়ীদের দুজনকেই কথাই বলছি না। ধন্যবাদ না, আমাদের কারণ অনুষ্ঠানে নৈতিকতা আসার আমাদের নাই জন্য, তো। দুজনকেই ধন্যবাদ। আপনাদেরকেও এই ছিল ধন্যবাদ। আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, দেখা হবে আগামীকাল।